শিরোনামটা বেশ মজার, তাই না? সৃজনশীল বিশৃঙ্খলা, আবার তার ভেতরেই নাকি শৃঙ্খলা। শুনতে একটু অদ্ভুত লাগলেও চলুন আজ এই আপাত বিরোধী ব্যাপারটার গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা জিনিসও কি কখনো মাথায় এসছে যে কেন জিনিয়াস বা খুব ক্রিয়েটিভ মানুষদের ঘরদোর প্রায়ই এত অগোছালো হয়? এই প্রশ্নটা কিন্তু অনেকেরই, আর ঠিক এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন শুরু করা যাক অগোছালো ব্যাপারটার সাথে আমাদের পরিচিতি দিয়ে। মানে একটা অগোছালো জিনিস দেখলে আমাদের মাথায় প্রথম কি আসে? ভাবুন তো একবার, চোখের সামনে একটা অগোছালো ডেস্ক বা ধরুন একটা এলোমেলো ঘর, আমাদের প্রথম চিন্তাটা কি হয়? বেশিরভাগ সময় কিন্তু একটু নেতিবাচকই হয়, তাই না? আমরা ধরেই নিই যে এই ঘরের মালিক সে হয়তো বেশ অলস বা কেয়ারলেস। সাধারণত আমরা কি ভাবি যে মানুষটা অলস, অগোছালো, কোনো কাজের না। কিন্তু যদি ব্যাপারটা ঠিক উল্টো হয়, যদি এই অগোছালো অবস্থাটা আসলে সৃজনশীলতা, বুদ্ধিমত্তা বা গভীর মনোযোগের একটা লক্ষণ হয়, মানে মানুষটা তার আসল কাজে এতটাই ডুবে আছে যে আশপাশ গোছানোর সময়ই পাচ্ছে না, এটাও তো একটা সম্ভাবনা, তাই? তো চলুন এবার একটু অন্যভাবে ভাবি। এই যে অগোছালো থাকা, এটাকে শুধু নেগেটিভ চোখে না দেখে এটাকে বুদ্ধিমত্তার একটা অন্যরকম প্রকাশ হিসেবে দেখা যায় কিনা সেটাই একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এমনও তো হতে পারে যে এই বাইরের অগোছালো ভাবটা আসলে কোনো ব্যর্থতার চিহ্ন নয়, বরং এটা এমন একটা মনের প্রতিফলন যে মনটা অনেক বড়, অনেক জরুরি কোনো সমস্যা বা আইডিয়া নিয়ে কাজ করছে, আর সেই তুলনায় চারপাশ গুছিয়ে রাখার মতো ছোটোখাটো কাজগুলো তার কাছে গুরুত্বই পাচ্ছে না। এর পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। সাইকোলজিতে এটাকে বলে প্রায়োরিটাইজড থিঙ্কিং। ব্যাপারটা খুব সোজা। আমাদের ব্রেনের তো একটা লিমিটেড এনার্জি আছে, তাই না? তো সেই ব্রেন তার বেশিরভাগ ফোকাস আর শক্তি খরচ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ক্রিয়েটিভ কাজটার পেছনে। এর ফলে কি হয়? ঘর গোছানোর মতো কাজগুলো প্রায়োরিটি লিস্টে একদম নিচে চলে যায়। মানে এটা অবহেলা না, এটা আসলে ব্রেনের একটা স্মার্ট ম্যানেজমেন্ট। এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয়। বাইরের শারীরিক বিশৃঙ্খলা আসলে ভেতরের বুদ্ধিবৃত্তিক শৃঙ্খলা তৈরির একটি গৌণ ফল। মানে বাইরে যেটুকু অগোছালো দেখা যাচ্ছে সেটা আসলে ভেতরে যে একটা বিশাল কিছু তৈরি হচ্ছে তারই একটা সাইড এফেক্ট। আসল কাজটা তো ভেতরে চলছে। কিন্তু প্রশ্নটা হলো, একটা অগোছালো পরিবেশ কিভাবে ক্রিয়েটিভিটিকে সাহায্য করতে পারে? মানে দুটোর মধ্যে কানেকশনটা কোথায়? চলুন এবার সেটাই দেখি। শুনলে অবাক লাগতে পারে, কিন্তু একটা অগোছালো পরিবেশের কিছু দারুণ সুবিধা আছে। প্রথমত, এটা আমাদের ফোকাস করতে সাহায্য করে কোনটা সত্যিই জরুরি। দ্বিতীয়ত, চারপাশের নানা রকমের জিনিস আমাদের ব্রেইনকে নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবতে উদ্দীপনা যোগায়। এটা আমাদের বাঁধাধরা নিয়ম থেকে বের করে আনে আর নতুন উপায়ে সমস্যার সমাধান করতে শেখায়। আচ্ছা, এটা ব্রেনের ভিতরে ঠিক কিভাবে কাজ করে? দেখুন, যখন চারপাশে অনেক আপাতদৃষ্টিতে সম্পর্কহীন জিনিস ছড়ানো ছিটানো থাকে, আমাদের ব্রেন স্বাভাবিকভাবেই সেগুলোর মধ্যে একটা কানেকশন খোঁজার চেষ্টা করে। আর এই চেষ্টা করতে গিয়েই হঠাৎ করে এমন সব আইডিয়া চলে আসে যা একটা একেবারে টিপটপ গোছানো পরিবেশে হয়তো কখনোই আসতো না। একটা খুব চালু কথা আছে, একটা গোছানো ডেস্ক হয়তো একটা গোছানো পথের মতো, সবকিছু পরিষ্কার। কিন্তু একটা অগোছালো ডেস্ক, ওটা হলো নতুন কিছু আবিষ্কারের জন্য একটা খোলা আমন্ত্রণ। এটা ব্রেনকে এক্সপ্লোরেশন করার জন্য একটা বিশাল খেলার মাঠ দিয়ে দেয়। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন পুরো বিষয়টাকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে গুছিয়ে নেওয়া যাক। দেখুন, এর মানে কিন্তু এটা নয় যে আমরা অগোছালো থাকাকে বাহাবা দিচ্ছি। আসল উদ্দেশ্য হলো এর পেছনের কারণটা বোঝা, আমাদের চিরাচরিত চিন্তাভাবনাকে একটু নাড়িয়ে দেওয়া যে সব অগোছালো থাকার মানেই কিন্তু আলসেমি নয়। তাই এরপর যখন কারো অগোছালো টেবিল দেখবেন, চট করে কোনো সিদ্ধান্তে আসার আগে একবার থামা যেতে পারে। হতে পারে আমরা শুধু তার ডেস্কের অবস্থাটাই দেখছি, কিন্তু তার মাথার ভেতরে যে দারুণ একটা দুনিয়া তৈরি হচ্ছে সেটা তো আর দেখতে পাচ্ছি না। এটা আসলে মানুষটার প্রায়োরিটি কি সেটা বোঝার ব্যাপার। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে অগোছালো অবস্থা, এটা কি সবসময় বিশৃঙ্খলার চিহ্ন, নাকি এটা এমন একটা মনের পরিচয় যে মনটা নতুন কিছু তৈরি করতে এতটাই ব্যস্ত যে বাইরে জিনিসপত্র গোছানোর ফুরসতি পায়নি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?